দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্যাট দিবসের বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আমাদের আজকে আলোচনায় আমরা সাথে পেয়েছি জাতীয় রাজস্ব বোর্ডের মূসক নীতির সদস্য মোহাম্মদ আজিজুর রহমান এবং সাথে আছেন রাজস্ব বিশ্লেষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দুজনকে স্বাগত আজকে আমাদের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে। শুরুতে মোহাম্মদ আজিজুর রহমান, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। ভ্যাট দিবস, আমরা জানি প্রত্যেকবার ভ্যাট দিবসের একটা প্রতিপাদ্য থাকে, স্লোগান থাকে। তো এবার যে ভ্যাট দিবস আপনারা উদযাপন করতে যাচ্ছেন, পালন করতে যাচ্ছেন, সেটির প্রতিপাদ্য কি? এবার যে ভ্যাট দিবসের যে প্রতিপাদ্য তা হলো যে সময় মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব। এটার কারণটা হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি যে আমাদের ভ্যাটের যে রেজিস্ট্রেশন তা যে পরিমাণ ট্রেড লাইসেন্স এবং যে পরিমাণ ব্যবসা আছে বাংলাদেশে তার তুলনায় অনেক কম আমাদের কাছে প্রতীয়মান হয়। সে কারণেই আমরা এবার ভ্যাট দিবসের মূল স্লোগান, মূল প্রতিপাদ্য আমরা নির্ধারণ করেছি। এই প্রতিপাদ্যকে যারা ব্যবসা করতে চান তারা যথাসময়ে নিবন্ধন নেবেন এবং নিবন্ধন নেওয়ার পরে যথারীতি ভ্যাটটা প্রদান করবেন। এটা কোনো আইনগত বিষয় না, বাট এর চেয়ে বিষয় হলো যে আমাদের একটা সততা এবং আমাদের আস্থার একটা বিষয়। সেই জন্য যারা ভ্যাটেবল পণ্য তৈরি করবে তারা প্রাথমিকভাবে যাতে ভ্যাট রেজিস্ট্রেশন নেয়, তাহলে সকল প্রকার ঝামেলা থেকে সে মুক্ত হবে এবং একটা সুন্দর প্রক্রিয়ায় ব্যবসা বাণিজ্য করতে পারবে। এটাকে প্রাধান্য দিয়ে এই প্রতিপাদ্যটা আমরা নির্বাচন করেছি। নিবন্ধন এবং ভ্যাট দেয়া, এখানে আমার একটা প্রশ্ন আছে। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, আপনি দীর্ঘদিন ধরে রাজস্ব খাত নিয়ে বিশ্লেষণ করে আসছেন, অনেক বইও আপনার আছে, কিন্তু আমরা একটা বিষয় দেখি, যেহেতু আপনি একজন কর আইনজীবীও, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যদি আমরা সেটা দেখি যে ভ্যাট নিবন্ধনের সাথে ভ্যাট আদায় মানে মানুষ একটা মধ্যে ভীতি কাজ করে। এটা কেন আসলে? কর সংস্কৃতির মধ্যে ভ্যাটটাও পড়ে আর কি। মানে একটা হলো ডিরেক্ট ট্যাক্স, একটা ইনডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্সটাই হলো ভ্যাট। সাইকোলজিক্যালি এটাকে ভাগ করি যে এখানে হচ্ছে যে জনগণ, অর্থাৎ যারা আমরা কনজিউমার, যারা কনজিউম করছি, তারপরে হচ্ছে ব্যবসায়ী, এবং এর সাথে হলো কিছু কনসালটেন্টের সাথে যুক্ত আছে, এবং হলো এনবিআর এবং সরকার। যদি আমরা এই প্রসেসটা করি যে 5টা অথরিটি, 5টা পার্সন, 5টা চেইন, তো এই জায়গাটাতে আমাদের মধ্যে যে আমরা সচেতন না, আমাদের সংস্কৃতিটা একদম ডেভেলপড করে নাই, এবং আমরা 55 বছর অতিক্রম করছি। সেই ক্ষেত্রে আমাদের যে সংস্কৃতি, যে ভ্যাট এবং ট্যাক্সের যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা কিন্তু আমাদেরকে এইভাবে কিন্তু আমাদের ডেভেলপড করে নাই, যার জন্য বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হচ্ছে। জনগণ যে পণ্য কিনছে, একটা প্রান্তিক জনগোষ্ঠী, এবং একটা শিশুও কিন্তু আপনার হলো দেখা যায় টিফিনের টাকা দিয়ে সে পণ্য কিনছে, সে একটা চকলেট কিনছে, বিস্কিট কিনছে, হ্যাঁ, বা খেলনা কিনছে, যেটা ভ্যাটযোগ্য পণ্য। অর্থাৎ একটা শিশুও কিন্তু টিফিনের টাকা থেকে কিন্তু সে মানে সরকারকে রাজস্ব দিচ্ছে। এবং অনুরূপভাবে যদি আপনার মনে করেন যে প্রান্তিক জনগোষ্ঠী, যে আমরা একজন ভিক্ষা করে, বা একদম দরিদ্র জনগোষ্ঠী, সেও কিন্তু একটা পণ্য কোনো না কোনোভাবে সে কিনছে। তাহলে এই যে কিনছে সে, অর্থাৎ সে যে এখানে যে সরকারকে সে কন্ট্রিবিউশন করছে, এই কনসেপ্টটা কিন্তু তার মাথার মধ্যে নাই। এটা একটা পার্ট গেল। সেকেন্ড হইল ব্যবসায়ী যারা আছে, একটা মেজর অংশ আপনার হলো ভ্যাটের আওতায় আছে, নিবন্ধনের আওতায় আছে, কিন্তু নিবন্ধনের মধ্যে আমরা এখনও তাদেরকে আনতে পারি নাই। এক ধরনের ব্যর্থতা, যে আমরা 55 বছরে একজন ব্যবসা করছে যে ভ্যাট নিবন্ধনের মধ্যে আছে, আবার আরেকজন ভ্যাট নিবন্ধনের নাই। তাহলে এই যে ম্যাটার যেটা, হ্যাঁ, একজন ভ্যাট দিয়ে পার পাচ্ছে আর একজন ভ্যাট না দিয়ে পার পাচ্ছে। তো এই যে আমাদের মধ্যে যে একটা মিসকনসেপশন, হ্যাঁ, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এনবিআর একটা পার্ট আছে, আর কনসালটেন্ট একটা পার্ট আছে, আর একটা সরকার একটা পার্ট আছে। তো সরকার একটা পলিসি মেকিংয়ের মধ্যে, যে সরকার কিন্তু আপনার হলো গভর্নমেন্টের রাষ্ট্রীয় প্রধান থেকে শুরু করে সর্বনিম্ন কর্মচারীও কিন্তু, যেরকম আপনারা এখানে বিটিভিতে আছেন, আপনাদের বেতনও কিন্তু এই যে রাজস্ব খাত থেকে হচ্ছে। তাইলে এই যে রাষ্ট্র কাঠামো, যে আমি ভ্যাট নিচ্ছি এবং জনগণের কাছ থেকে আমি রাজস্ব আহরণ করছি এবং এখান থেকে আমার বেতন হচ্ছে, তাহলে আমি কি জনগণের কাছে কতটুকু জব দিই? এবং অনুরূপভাবে রাজস্ব বোর্ডকেও একটা, যে এটা পলিসি মেকিং, মানে সরকার এবং রাজস্ব বোর্ড, এই দুটোর মধ্যে একটা সমন্বয় থাকতে হবে, যে সরকার মেক করবে পলিসি এবং তাদেরকে বলবে, এবং তারা পলিসিটাকে নীতি আর আদায় বিভাগের কথা যেটা বলছেন, এখানে একটা বিষয় অত্যন্ত দারুণভাবে তুলে ধরেছেন। জনগণ রাষ্ট্রকে দিবে, রাষ্ট্র জনগণকে দিবে, একটা পরস্পর মুখী একটা বিষয় আছে, দেয়া নেওয়ার একটা বিষয় আছে। ইটস এ গিভ অ্যান্ড টেক, এটা সবাই আমরা জানি। আমরা আবারও আপনার কাছে ফিরবো। মোহাম্মদ আজিজুর রহমান, এরপর যে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, যেহেতু নিবন্ধনের কথা এসছে, অনেকে হয়তো নিবন্ধনটা কি, নিবন্ধন কীভাবে করে, কেন করে, কার জন্য করছে, কোথায় দিবে, এই বিষয়গুলো আসলে অনেকেই জানে না। মানে এটা আসলে আপনি আমাদের মাধ্যমে দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে নিবন্ধন হচ্ছে প্রথমে ব্যবসা শুরু করার আগেই
যে বৈধ যে ডকুমেন্টস তৈরি করা, এটা আমরা অন্যান্য ক্ষেত্রে রেজিস্ট্রেশন আর ভ্যাটের ক্ষেত্রে আমরা নিবন্ধন বলি, ভ্যাট নিবন্ধন। কোনো ব্যবসা শুরু করতে গেলে তার ইম্পোর্ট করা লাগে, র মেটেরিয়ালস ইম্পোর্ট করা লাগে, অথবা লোকাল কোথাও কোনো কেউ তৈরি করছে লোকাল, তার থেকে নেওয়া লাগে, তখন তার ভ্যাট রেজিস্ট্রেশনটা তার প্রয়োজন হয়। এবং এটা যদি না নেয় তাহলে এক হচ্ছে তার কর দেওয়ার ক্ষেত্রেও তার সমস্যা, এবং অন্য ক্ষেত্রে নর্মালি ভ্যাটের ক্ষেত্রে আপনারা জানেন ইনডাইরেক্ট ট্যাক্স এবং এর বিভিন্ন প্রক্রিয়ায় এখানে ভ্যালুয়েশন করে করে আমরা ভ্যাট আদায় করে থাকি। যেমন আমদানি, উৎপাদন, ব্যবসায়ী পর্যায়ে আমরা ভ্যাট আদায় করি মূলত। তো প্রত্যেকটা স্টেজে যে সংযোজনগুলো হচ্ছে এবং প্রথম স্টেজের যে সংযোজন তা ইনপুট ট্যাক্স, তার উপরে যখন আউটপুট ট্যাক্স দিচ্ছে তখন সে ক্রেডিট নিতে পারে। তো এই যা কিছু নিতে যায় তাহলে তার একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে যাইতে হয়, কিন্তু কোন বিনের মাধ্যমে সে গেল। তো সেই জন্য এটা একটা সিম্বলিক এবং আইডেন্টিক্যাল ডকুমেন্টস, সুতরাং প্রত্যেকেই ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়া জরুরি। আদারওয়াইজ কেউ যদি ভ্যাট রেজিস্ট্রেশন না নেয়, কেউ যদি পণ্য তৈরি করে বাজারজাত করে অথবা বিক্রি করে, তাহলে দেখা যাচ্ছে যে সেখানে ট্যাক্স ফাঁকি হয় এবং বৈধভাবে সরকারি ট্যাক্স আদায় করার এখানে আইনগত ভিত্তি রয়েছে। সুতরাং এক্ষেত্রে তাদেরকে ট্যাক্স দিতে হবে, না দিলে এটা তখন তার বিরুদ্ধে বিভিন্ন রকমের জরিমানা বা তার ব্যবসাকে বিভিন্নকে বাধাগ্রস্ত করায় আইনে এগুলো দেওয়া আছে। তো আমরা আশা করব যারা বৈধ ব্যবসা করবেন বাংলাদেশে তারা ভ্যাট নিবন্ধন নেবেন, বিন বলি আমরা, ভ্যাট নিবন্ধন। এবং এটা কিন্তু এখন মানে আমাদের অফিসে যেয়ে করতে হয় না, এটা এখন সে অনলাইনে জাস্ট এনবিআরের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকে সেখানে জাস্ট কিছু ইনফরমেশান দিয়ে, ইনফরমেশানগুলো জাস্ট ডকুমেন্টারি তার কাছেই আছে, এনআইডি বা অন্য যেসব ইনফরমেশানগুলো আছে সেগুলো দিয়ে জাস্ট ক্লিক দিলেই সে অটোমেটিক্যালি একটা নিবন্ধন রেজিস্ট্রেশন পেপার পেয়ে যায়। সুতরাং এটা দিয়ে সে পরবর্তীতে সব রকমের ব্যবসা সে করতে পারে। অত্যন্ত দারুণভাবে আপনি বিষয়টা বলেছেন। নিশ্চয়ই টিভি স্টেশনের যারা দর্শক আছেন, যারা জানার আগ্রহ ছাড়া এটা নিয়ে তারা আসলে জানতে পারবেন কীভাবে নিবন্ধনটা করা যায়। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, আপনার কাছে যে বিষয়টি ফিরতে চাই, শুরুতে আপনি যেমনটি বলছিলেন যে দেয়া নেওয়ার বিষয়টা আসলে জনগণ রাষ্ট্রকে দেবে, রাষ্ট্র জনগণকে ফেরত দেবে সুবিধার মাধ্যমে। আসলে আমরা দেখতে পাই বা মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে যদি বলি, এই জায়গায় আসলে একটা বিভক্তি এখনো রয়ে গেছে। আপনার কি মনে হয় এটা কিভাবে এগিয়ে আসা যায়? তো এই জায়গাটাতে যে সিস্টেমটা যেটা দরকার সেটা হচ্ছে যে একটা মানে একটা প্রপার একটা গবেষণা সেল দরকার ছিল। হয়তো গবেষণা সেল যেটা আছে সেটা আমি বলবো না যে নাই, কিন্তু সেটা কিন্তু প্রকৃত অর্থে কার্যকর না। পলিসি মেকিংয়ের ক্ষেত্রে আমাদের যে সফটওয়্যার যেটা এনবিআর এখন যে সফটওয়্যার যেটা রান করছে সেটা আগের থেকে অনেক বেটার। আপনার হলো আগে অনলাইন ছিল না, এখন অনলাইন হয়েছে। কিন্তু এই অনলাইনটা কি রিয়েল সেন্স অটোমেশন? সেটা কিন্তু রিয়েল সেন্স অটোমেশন না। আপনার এখনও ডকুমেন্ট আপ করতে হয় এবং একটা যখনই আপনার হলো ইনফরমেশন যখন শেষের দিকে, যখন সবাই ভ্যাটের রিটার্ন যখন সাবমিশন করতে যায় শেষের দিকে, এবং দেখা যাচ্ছে যে আপনার হলো একটা ক্লিক করে অনেক সময় বসে থাকতে হয়। তো এরকম যে নানা অ্যানোমেলিস যে রয়েছে, আপনি দেখেন যে একটা অর্গানাইজেশন যারা হাজার কোটি টাকার উপরে কিন্তু ব্যবসা করছে কি হলো একটা অ্যাপসের মাধ্যমে। তো এই যে অ্যাপসের মাধ্যমে এখানে কিন্তু যে বিষয় যেটা সেটা হচ্ছে যে মানে এই যে প্রপার যে ইনভয়েস যেটা হচ্ছে 6.3 যেটা, তো সেটা কিন্তু প্রপারলি অ্যাড্রেস হচ্ছে না। আমাদের যে ডিজিটালাইজেশন যে ম্যাটার, যেটা ট্রানজ্যাকশনে না যেতে পারবো, তো তখন পর্যন্ত কিন্তু আলটিমেটলি এটা কিন্তু ওইভাবে যাবে না। আমাদের জন্য একটা রিগার্ডিং দিস কী করতে হবে যে একটা মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কিন্তু পরিকল্পনা করা দরকার। তা আমরা যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় যাব না ততক্ষণ পর্যন্ত এটা কীভাবে নিয়ে আসবো। তো অটোমেশনের যে জায়গাটা, অটোমেশনটাও কিন্তু যেটা বললাম সেটা কিন্তু মানে ওইভাবে যে অটোমেশন যেটা একটা জাস্ট হলো মানে ডাটা এন্ট্রির মতন আর কি। আমি একটু এখানে জবাব দিতে চাই। উনি যে বললেন যে আসলে অটোমেশনগুলো এখনও আসলে পরিপূর্ণ না, সেটা আমরা স্বীকার করি। কিন্তু আমরা যে ভ্যাট রেজিস্ট্রেশনের বিষয়গুলো আছে এগুলো আসলে ফুললি অটোমেটেড, এটা আসলে কারোর কাছে যেতে হয় না, কোনো অফিসে যেতে হয় না। হ্যাঁ, উনি রিটার্নের কথা বললেন। রিটার্নটা এখন মোটামুটিভাবে আমরা কয়েকটি ভাগে ভাগ করে দিছি যাতে লোডগুলো নাই। এটাকে কিভাবে আরও স্ট্রেনথেনিং করা যায় সেই জন্য আমরা আইভাস আমাদের একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের মাধ্যমে আমরা এটা করার চেষ্টা করেছি। আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ডোনার এজেন্সি এগুলো আমাদেরকে সহায়তা করে যাচ্ছে। তো আমরা ফুল অটোমেশন যাকে বলে, যেটা সাজেস্ট করলেন, ফুল অটোমেশন যাকে বলে সেটা নেওয়ার জন্য আমরা খুবই তৎপর হয়েছি। এবং আমরা এনবিআরের অলরেডি আপনি জানেন যে এসআই কোডার সমস্ত ডকুমেন্টস আমরা নিয়ে আসতে পারি। আমরা আইভাসে এসআই কোডার ডকুমেন্টস, এসআই কোডা কিন্তু ফুল অটোমেশন।
ছোট ছোট যত পোর্ট আছে সবগুলো আছে, এটা কিন্তু অটোমেটেড। 2013-তে বোধহয় এটা 13তে এটা সেকেন্ড ওয়ার্ল্ডে আমরা এসছি, এবং এর আগে আমাদের 1998 থেকে শুরু হয়, 2002-এ আবার একটা আপগ্রেডেড ভার্সন আছে, এবং এরপরে এসএকুডা প্লাস প্লাস, দেন এসএকুডা ওয়ার্ল্ড। এখন আমরা এসএকুডা ওয়ার্ল্ডে কাজ করছি। ওর ডাটা কোনো ইম্পোর্ট করতে হলে শুধু বিন নাম্বারটা থাকলে তার ডাটাটা আমরা ওখানে পাই। সুতরাং যেটা বললো যে একদম এটা সত্য না, তবে আমি মনে করি যে আরও আপগ্রেডেশন দরকার, আসলে কন্টিনিউয়াস চেঞ্জ দরকার। হ্যাঁ, তো আমরা বিভিন্ন ডোনারাইজেশনগুলো আমাদের সহায়তা করবো বলে এরকম আশ্বাস দিয়েছে। তো আমরা আশা করছি যে এনবিআর এই অটোমেশনে আগামী দিনে আরও সুন্দর সুন্দর পদক্ষেপ গ্রহণ করবে। এখন যে বিষয়গুলো আছে এনবিআরে আমরা অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছি, যেমন এমআলটিএস, মিডিয়াম অ্যান্ড লং টার্ম রেভিনিউ স্ট্র্যাটেজি, সেখানে কীভাবে করতে হবে আমরা এটা করে যাচ্ছি। আমরা এসডিআরএম মানে স্ট্রেনথেনিং রেভিনিউ, ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন, এরকম প্রজেক্ট আমরা কাজ করে যাচ্ছি। আমরা এই যে আইভাসের ডেভেলপমেন্টের জন্য কিভাবে আরও বেশি আমরা সার্ভারগুলোকে আরও একটু এক্সটেন্ডেড করে কীভাবে করা যায়, অলরেডি আমাদের টেন্ডার প্রক্রিয়া চলছে। আমরা এটা কন্টিনিউয়াস এটা আছে। তো আমরা মনে করি যে আমরা অলরেডি আমরা রিফান্ডটা দেওয়া শুরু করছি অনলাইনে। অডিট সিলেকশন পদ্ধতিও আমরা অনলাইনে করব, এরকম একটা প্রজেক্ট আমরা খুব শীঘ্রই ওপেন করব। আমরা এনবিআর অনেকগুলো প্রজেক্ট, বন্ড অটোমেশন প্রজেক্ট, এরকম অনেক প্রজেক্ট আছে যেগুলো আমরা কাজ করে যাচ্ছি যেগুলোতে। তো উনি যেটা বললেন, আমরা একদম মানে প্রাইমারি লেভেলে না, আমরা মোটামুটিভাবে একদম আমাদের সমস্ত কাজগুলো চলছে। আরও স্ট্রেনথেনিং দরকার, ফার্দার ডেভেলপমেন্ট দরকার, নিশ্চয়ই সেটা আমরা ইনশাল্লাহ করব। নিশ্চয়ই আপনার উত্তরটা কিন্তু উনি কথা প্রসঙ্গে দিয়ে দিয়েছে। এখানে আমরা আবার আপনার কাছে ফিরতে চাই যে বিষয়টি, সেটা হচ্ছে নতুন নিবন্ধন কার্যক্রমের অংশ হিসেবে যাদেরকে ভ্যাট বৃদ্ধির জন্য আপনারা কি কি কার্যক্রম পরিচালনা করছেন? প্রতিনিয়ত ভ্যাট বৃদ্ধির জন্য আমাদের প্রত্যেকটা কমিশনার আছে, আমাদের 12টা কমিশনার আছে, ভ্যাট কমিশনের কমিশনাররা এবং তার যে অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা আছেন, তারা প্রতিনিয়ত তার যে রেজিস্ট্রেশন নিতে আসে তাকে রেজিস্ট্রেশন দেয়, এবং সে তো অলরেডি অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারে। এবং আমরা এবারের ভ্যাট দিবসে সারা বাংলাদেশে প্রত্যেকটা সার্কেল এবং ডিভিশনে যাতে তার এরিয়াতে যেসব প্রতিষ্ঠান এখনও অনিবন্ধিত আছে সেগুলো যাতে নিবন্ধিত হয়, এই জন্য আমরা নর্মালি প্রতি মাসে যতটুকু আমরা নিবন্ধন করি তার 5 গুণ নিবন্ধন জন্য আমরা 10 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত 21 দিন ঘোষণা করেছি। 10 তারিখ যেহেতু ভ্যাট দিবসের পর থেকে আমরা মানে বাকি 20 দিন আমরা এটা করে যাব। এবং এর জন্য আমরা একটা হেল্প ডেস্ক রাখবো, এবং যত ফিল্ডে জরিপ কার্যক্রম করা যায় সেটা করে আমরা নর্মালি প্রতি মাসে আমাদের 10 থেকে 12,000 নিবন্ধন নর্মালি আমরা করে থাকি। তো আমরা টার্গেট করেছি যে প্রায় 50,000-এর মতো ভ্যাট রেজিস্ট্রেশন এই ডিসেম্বর মাসে আমরা করব বলে আমরা বিশ্বাস করি। অত্যন্ত ভালো উদ্যোগ, আমরাও সেই বিশ্বাসটা রাখতে চাই। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে, অনেকে ভ্যাট আইন সম্পর্কে মানে খুব একটা জ্ঞান রাখে না, আবার অনেকে একটা নিজেদের মধ্যে একটা ভয় কাজ করে, সংশয় কাজ করে। এই জায়গাটা আসলে কেন? ভ্যাটের একটা হচ্ছে যে আইন, একটা হলো বিধি, তার সাথে আবার হইল বিশেষ আদেশ এবং এনবিআর এর ব্যাখ্যা। এই যে একটা মানে হিউজ ম্যাটার্স, কমপ্লিকেসি, এটা হয়তো বা যারা নিয়মিত প্র্যাকটিসিংয়ের মধ্যে থাকেন এবং যারা রেগুলার স্টাডির মধ্যে থাকেন তাদের জন্য এটা খুব মানে ইন্টিগ্রেটেড করাটা খুব সোজা। কিন্তু সাধারণ যে একটা ব্যবসা করে, ক্ষুদ্র ব্যবসা, যে 50 লাখ 10 লাখ 20 লাখ টাকার এরকম একটা ছোট একটা ফ্যাক্টরি, ছোট একটা সার্ভিস সে দিচ্ছে, সে ভ্যাটের আওতায় আছে, তার পক্ষে কিন্তু এবং বাংলাদেশের যে কাঠামো, অর্থনৈতিক কাঠামো, সেই ক্ষেত্রে কিন্তু একজন এক্সপার্ট ভ্যাটের যে এক্সপার্ট ভ্যাটের লোকও কিন্তু ওইভাবে কিন্তু ডেভেলপড করে নাই। এই যে আমাদের এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলোকে আমরা যদি অ্যাডাপ্ট করতাম, তাহলে এখানে যে ম্যাটার যেটা আসছে সেটা হচ্ছে যে, এবং যারা উপরের দিকে আছে তারা তো কিছু কমপ্লায়েন্স করতে পারে, তাদের ভ্যাট কনসালটেন্ট আছে, ভ্যাটের লোকজন আছে, কিন্তু তারাও এই যে সিস্টেমটা প্রত্যেক বছরই চেঞ্জ আসতেছে। প্রথম আইন হলো 1991 সালে, এবং তারপরে ওটাকে মডিফাই করে আপনার 2012 সালের একটা আইন হলো, এবং ভ্যাট বিধি 2016 সাল। তাহলে এই যে আমরা যে ট্রানজিশন পার করার পরে কিন্তু আপনার যে জিনিসটা যেটা দাঁড়াচ্ছে, প্রত্যেক বছরই কিন্তু আপনার ওই ভ্যাট আইনকে সংশোধন করতে হচ্ছে, এবং প্রত্যেক বছরই এসআরও জারি করতে হচ্ছে, এবং ব্যাখ্যা দিতে হচ্ছে, সাধারণ আদেশ করতেছে, বিশেষ আদেশ করতে হচ্ছে। এই যে এতগুলো যে ম্যাটার্সগুলো আছে, তো এগুলো আমার কাছে যেটা মনে হয় যে এটাকে খুব সিম্পলিফাইড করা দরকার। এবং পাশাপাশি যে ম্যাটারগুলো যেটা দরকার সেটা হচ্ছে যে ধরুন যে একদম সিম্পল ব্যবসায়ী, হ্যাঁ, যে আমার অ্যাকাউন্টেন্ট নাই,
ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশে কিন্তু স্ট্রাকচারাল যে জায়গাগুলো আছে, স্ট্রাকচারাল জায়গাতে কিন্তু আপনার হলো যে খুবই ক্ষুদ্র ব্যবসায়ী, এই ক্ষুদ্র ব্যবসায়ীর পক্ষে কিন্তু আপনার হলো যে তাদেরকে ভ্যাট অ্যাকাউন্টেন্ট নিয়োগ দিয়ে একটা 50,000 টাকা 40,000 টাকা মানে স্যালারি স্ট্রাকচারে দিয়ে কিন্তু অনেক অর্গানাইজেশন কিন্তু পসিবল না। তো এইখানে আমাদের যে পলিসি মেক যেটা করা দরকার সেটা হচ্ছে ওই শ্রেণীর একটা রকম, তাদের জন্য আমাদের কি হবে বা তাদেরকে সহজ কিভাবে আনা যায় ভ্যাট আইন ছাড়া বা অল্প আইন জেনে তাদের জন্য এরকম কিছু ম্যাটারগুলো আমাদের যদি যতক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে অ্যাড্রেস না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে এটার কোনো একটা কার্যকর কোনো কিছু হবে আর কি। আমরা নিবন্ধনের সাথে আদায়ের একটা পার্থক্য দেখতে পাই, এই প্রশ্নের উত্তরটা আমি আপনার কাছ থেকে নিব। নিবন্ধনের সঙ্গে আদায়ের পার্থক্য আসলে ওইভাবে করা ডিফিকাল্ট, বিকজ নিবন্ধন আমরা এ পর্যন্ত আমরা দেখেছি যে গত নভেম্বর পর্যন্ত আমাদের ভ্যাট রেজিস্ট্রেশন আছে 6,40,000 মতো। তো এটা আমরা এই নিবন্ধন বাড়িয়ে যাচ্ছি। আমরা নিবন্ধন যেভাবে বাড়াই সঙ্গে সঙ্গে সে সেই মাসেই ট্যাক্স দিতে পারে না। অনেক ক্ষেত্রে তার ব্যবসা বাণিজ্য যদি না হয় সে ইম্পোর্ট করে, নিবন্ধন নেওয়ার পরে ইম্পোর্ট করার পরে অথবা র মেটেরিয়ালস লোকাল থেকে কিনে তারপর প্রোডাকশন করে তারপর যখন সেল করে তখন সে ভ্যাটটা দেয়। তো এই কারণেই ওই গ্যাপটা অনেক সময় থাকবে, চিন্তা করার কিছু নেই। তবে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে লোকটা রেজিস্ট্রেশন দিল সে পরবর্তী মাসে রিটার্নের সময় সে রিটার্ন দিল কিনা। তো আমরা এই ধরনের রিটার্ন যারা দেয় না তাদের ক্ষেত্রে আমরা জরিমানার বিধান রেখেছি। আগে অনেক বেশি পরিমাণ ছিল, গত বাজেটে আমরা একটু সিম্পলিফাইড করার জন্য এটাকে 2,000 টাকা করে মান্থলি একটা বিধান রেখেছি। তো আমরা আশা করছি যে এগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং আমরা যদি একটু কাজ করি এবং জনগণ যদি একটু এগিয়ে আসে, সচেতন হয়, তাহলে আমরা এখান থেকে রেভিনিউ বেশি পাবো। এই জন্যই আসলে এই ভ্যাট দিবসটা আমাদের ভ্যাট দিবসটা আমরা প্রতিপালন করা, যাতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যবসায়ী, স্টেক হোল্ডার এবং যারা চাকরিজীবী হোক বা বিভিন্ন পেশার লোক হোক, তারা যাতে এই জিনিসগুলো একটু বুঝতে পারে। উনি আইন, বিধিমালা এবং এছাড়াও কথা বললেন। আসলে আইন খুব বেশি চেঞ্জ হয় না, প্রতি বছরে হয়তো সামান্য কোথাও যদি কমপ্লিকেশন থাকে সেগুলো আইন চেঞ্জ হয়। বিধিমালাও এরকমই বলা যায়, সামান্য বছরে সামান্য হয়তো কোনো রকমের বিভিন্ন সেক্টরের দাবি দেওয়ার প্রেক্ষিতে সরকার যদি সিদ্ধান্ত নেয় সেখানে কিছু কিছু চেঞ্জ আসে। এছাড়াও ওরকম এছাড়াগুলো এখন আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ওইটাকে আমরা বলি যে টাইম করে দিয়েছি, যেটাকে আমরা যেমন কোনোটা 25 সাল পর্যন্ত সে কী করবে, 27 সাল পর্যন্ত কী করবে, 30 সাল পর্যন্ত সে কী করতে পারবে, এরকম আমরা এছাড়াগুলো বেশিরভাগ এছাড়াগুলো করেছি। এটার উদ্দেশ্য হচ্ছে যে যাতে একজন ব্যবসা করতে হলে সে বুঝতে পারে যে আমার 25 সাল পর্যন্ত কত ট্যাক্স দিতে হবে, কী হারে, 27 সাল পর্যন্ত কী ট্যাক্স দিতে হবে, 30 সাল পর্যন্ত কী হারে ট্যাক্স দিতে হবে, এটার জন্য সে বুঝতে পারে। তো এটা হলো একটা দিক। আর একটা দিক হচ্ছে যে উনি বলেছেন যে ব্যাখ্যা এবং এছাড়াও এগুলো দিতেই থাকে। তো এটা ব্যাখ্যা দেওয়ার অর্থ হচ্ছে জনগণ চায় যে এই যে আইন এখানে এইভাবে গেলে একরকম, এভাবে গেলে একরকম। তো সেই কারণেই ব্যাখ্যা দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তো ক্লিয়ার হলে এটা তাদের জন্য সবাই চায় যে আমার ব্যাখ্যাটা দিলে আমরা টেন্ডার করার ক্ষেত্রে, সরকারি প্রতিষ্ঠান হলে অন্যান্য প্রকিউর করার ক্ষেত্রে আমরা যাতে এটাকে ব্যবহার করতে পারি। কি তারা শুধু জানতে চায় যে কত টাকা ট্যাক্স কাটতে হবে। তো সুতরাং আমার মনে হয় যে এটা খারাপ কিছু না, এটা একটা জনগণের জন্য আসলে একটা সেবা দেওয়া। আমরা মনে করি যে আসলে অদূর ভবিষ্যতে আমাদের যে ভ্যাটের যে রেটগুলো আছে, রেট একটু বেশি আছে। কী কারণে? সেটা হচ্ছে যে এখন বিভিন্ন সেক্টরে দাবি দেওয়ার প্রেক্ষিতে কারোর 5%, কারোর 7.5%, কারোর 10%। অরিজিনালি ভ্যাট হচ্ছে 15%। কেউ যদি ক্রেডিট মেকানিজমে যায় তাহলে কিন্তু 15% হলে তার ইনসিডেন্স 3-4-5% পড়ে, যদি সে ক্রেডিট মেকানিজম নিতে পারে। আগের স্টেজে ভ্যাটটা দিল সেটাকে তার অ্যাকাউন্ট কারেন্টে বা তার রেজিস্ট্রেশন নিয়ে যতটুকু পদ হয় আউটপুট ভ্যাট সেটুকু দিবে। যারা একটু ভ্যাটের সাথে রিলেটেড তারা সব বোঝে, যারা বোঝে না এই জন্য আমরা কিন্তু ভ্যাট পরামর্শক লাইসেন্স দিচ্ছি প্রতি বছরে দিয়ে যাচ্ছি। আমার মনে হয় যে পরামর্শক লাইসেন্স যারা পেয়েছে তারা ভ্যাটের ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তারা যদি কনসালটেন্সি করে তো সেখানেই উপকৃত হবে। আমাদের যে ডোনার এজেন্সি আছে, IMF আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, তারা মূলত 15% ভ্যাট আদায় করার পক্ষে এবং তাতে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট অনেক কমে যায়, আমাদের অনেক হ্যাসেল হইতে হয় না, কিন্তু এটা জনগণের উপরে চাপ একটু বেশি পড়ে। এই জন্য আমরা গত বাজেটে যেটা করেছি যে ক্ষুদ্র ব্যবসায়ীদের, SME ব্যবসায়ীদের তাদের কি করে দিছি, তাদের একবারেই ইম্পোজ স্টেজে 7.5% রিডিউস ভ্যাট করে দিছি, যাতে এখানে এসে তার কোনো হ্যাসেল লাগবে না,
অনেক হ্যাসেল হতো আগে, এখন কোনো হ্যাসেল হয় না, এখন মোটামুটি সে ওইটা দিয়ে সে তার মাল বিক্রি করতে পারবে। এইভাবে আমরা মোটামুটি সিম্পলিফিকেশনের দিকে আমরা কাজ করছি, ছোট প্রতিষ্ঠানকে যাতে তারা সহজেই ভ্যাট দিতে পারে তার সেটা আমরা করছি। নিশ্চয়ই, আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দুজনের কাছে দুটো প্রশ্ন থাকবে, আপনাকে দিয়ে সেই প্রশ্নটা রাখতে চাই। সেটি হচ্ছে এই যে এবারে ভ্যাট দিবস, এবারে ভ্যাট দিবস উপলক্ষে একজন কর আইনজীবী হিসেবে, রাজস্ব বিশ্লেষক হিসেবে যারা ভ্যাট দিতে চায় তাদের জন্য আপনার কি বক্তব্য থাকবে? আমাদের ডেভেলপমেন্টের জন্য এবং দেশকে বাঁচানোর জন্য আমাদের আসলে আলটিমেটলি মানে রাজস্ব প্রদান করা ছাড়া কোনো বিকল্প নেই। সরকারকে আরেকটা জিনিস যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এই জায়গাটাতে মানে অর্থাৎ তারা যে এই জনগণের টাকায় তাদের যে বেতন এবং অন্যান্য প্রোটোকল মেনটেন করছে এবং তাদের প্রতি একটা জবাবদিহিতা, হ্যাঁ, এটা কিন্তু ইনশিওর করতে হবে এবং আমাদেরকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। নিশ্চয়ই, আপনার কাছে এনবিআর এর 3টা অঙ্গ, একটা হচ্ছে যে ভ্যাট, একটা হচ্ছে ট্যাক্স, আর একটা হচ্ছে কাস্টমস। তো এর মধ্যে ভ্যাটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই কারণে ভ্যাটে সবচেয়ে বেশি। গত 6 বছর আমরা একটা যাচাই করে দেখেছি, ভ্যাটে গড়ে 38% ভ্যাট আদায় হয়। গত বছরে 1,43,000 কোটি টাকা ভ্যাট আদায় হয়েছিল। এবছরে আমাদের এ পর্যন্ত 2,04,000 কোটি টাকা ভ্যাট আমাদের আদায় করার জন্য আমাদেরকে বলে দিয়েছে। ইতিমধ্যেই আমরা 22% গ্রোথ, আমার জুলাই থেকে নভেম্বর আমরা 22% গ্রোথে এখন আমরা আছি। তো আমরা মনে করছি যে সরকারের যে কাঙ্ক্ষিত আমাদের উপরে যে দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারবো। আর এটা সত্যই যে আসলে ট্যাক্সের কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন, দেশের এই যে সকল পরিষেবা, বিভিন্ন বিদ্যুৎ গ্যাস সেক্টরের পরিষেবা, রাস্তাঘাট উন্নয়ন যিনি উনি বললেন, স্কুল কলেজ, এগুলো যদি মানে সচল রাখতে হয় তাহলে একমাত্র এবং প্রধান উৎস হচ্ছে ট্যাক্স, এবং এর মধ্যে ভ্যাট হচ্ছে অন্যতম। তা আমি মনে করি আজকের ভ্যাট দিবসে এটা যথার্থ যে আসলে জনগণ এবং আমাদের মধ্যে যে দূরত্ব আছে সেটা আমরা কমাবো, তাদের সাথে আমাদের আরও মিথস্ক্রিয়া হয়ে যাতে জনগণ আস্তে তার স্বপ্রণোদিত হয়ে ভ্যাটটা দিতে পারে, সেটাই আমরা আশা করব। এবং এতে দেশ ও জাতি স্বনির্ভর হবে এবং আগামী দিনের আরও উন্নত বাংলাদেশ আমরা দেখতে পারবো। আমরা পরবর্তী প্রজন্মের কাছে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিয়ে আমরা দিতে চাই, সেইটা হোক আজকের আমাদের প্রত্যাশা। নিশ্চয়ই। মোহাম্মদ আজিজুর রহমান, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, দুজনকে অসংখ্য ধন্যবাদ ভ্যাট দিবসের আলোচনায় এসে আপনাদের পর্যবেক্ষণ, আপনাদের মূল্যায়ন এবং আপনাদের যে কথাগুলো সেগুলো আমাদের মাধ্যমে দর্শকদেরকে জানানোর জন্য। দর্শক, রাষ্ট্রের যেমন নাগরিকের প্রতি দায়িত্ব আছে, তেমনি নাগরিকেরও দায়িত্ব আছে সুনাগরিক হিসেবে রাষ্ট্রের যে প্রতিপালনগুলো আছে সেগুলোকে পালন করা। তার মধ্যে অন্যতম হচ্ছে ভ্যাট দেওয়া। ঠিকমতো যদি ভ্যাট দেওয়া হয় তবে হয়তো আমরা একটা অর্থনৈতিক বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নের দিকে এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে